হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে এলিট ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিমি ভ্যালেন্টাইনের বিভিন্ন থিমস, সিম্বলস। এর আগে আমরা এই চ্যাপ্টারের এই ছোট গল্পটির বিভিন্ন আসপেক্টস গুলো দেখেছিলাম। গল্পটির লাইন বাই লাইন অ্যানালিসিস দেখেছি। আজকের ভিডিওতে আমরা থিমস, সিম্বলস এবং এর বিভিন্ন কোশ্চেন অ্যান্সার গুলো সর্বপ্রথমে আমরা জানবো এর টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখতে হবে, তারপরে এর কিছু সাজেস্টিভ কোশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই সব প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো এই গল্পের থিমস গুলো। থিমস, প্রথমে এই থিমস ওয়ার্ডটির বলতে আমরা কি বুঝবো? থিমস মানে হচ্ছে গল্পটা কোন বেসিসের উপর লেখা হয়েছে। থিমস মানে হচ্ছে এর মূল ভাবগুলো, মূল জিনিসগুলো কি সেগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি রিডেম্পশন অ্যান্ড ট্রান্সফরমেশন। রিডেম্পশন মানে কি? রিডেম্পশন মানে হলো মুক্তি, এবং ট্রান্সফরমেশন ওয়ার্ডটির মানে হলো পরিবর্তন। তো মুক্তি, জিমি ভ্যালেন্টাইনের মুক্তির কথা এখানে আমরা পাচ্ছি। তাকে জেল থেকে ছাড়া হচ্ছে, তাকে ক্ষমা করা হচ্ছে। তা সে যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমের পরে তাকে জেল হচ্ছে। ক্রাইমের পরে যখন জেল হচ্ছে তখন তার যত বছর জেল হচ্ছে তাকে ততদিন থাকতে হচ্ছে না। তাকে তার কিছু অল্প সময় কাটিয়ে জেল থেকে রিহাই করে দেওয়া হচ্ছে ক্ষমাপত্র। কে ক্ষমাটা করছে? তাকে ক্ষমা করছে ওইখানকার গভর্নর, এবং গভর্নর ক্ষমা করে সে জেল থেকে বেরাচ্ছে। এবং জেল থেকে বেরানোর পরে তাকে পরিবর্তনের জন্য বের করা হচ্ছে, যে সে জীবনে ভালো কিছু করে স্ট্রেট লাইফ লিড করে জীবনযাপনটি করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গল্পে যে সে জেল থেকে বেরিয়ে বেরিয়ে তার আবার সেই পুরোনো কাজে মেতে যাচ্ছে। পুরোনো কাজ বলতে সেফ ক্র্যাকিং বা সিন্ধুক ভাঙার কাজে সে লেগে যাচ্ছে। কিন্তু কিছুটা যাওয়ার পরে সে তার জীবনের একটা টার্নিং পয়েন্টে যায়, যেখানে কাউকে দেখে বা অ্যানাবেলকে দেখে সে প্রেমে পড়ে এবং সে পরিবর্তন হয়ে যায়। সে এমন পরিবর্তন হয় যে সে নিজে তার বন্ধুকে চিঠির মাধ্যমে লেখে যে এবার যদি তাকে কেউ অনেক বেশি টাকা দেয় তাও কিন্তু সে কারোর 1 টাকাও ছুঁয়ে দেখবে না। তাকে যতই টাকা দেওয়া হোক না কেন সে কিন্তু আর চুরির পথে যাবে না। এবং তারপরের থিমটা হচ্ছে লাভ অ্যাজ এ ক্যাটালিস্ট ফর চেঞ্জ। ভালোবাসা ক্যাটালিস্ট মানে আমরা জানি যেটা অনুঘটক। অনুঘটকের কাজ কি? যে কোনো কিছুকে ভালোভাবে হতে সাহায্য করবে। সে নিজে কোনো রকম ভাবে পরিবর্তন হবে না। তাহলে এখানে অনুঘটক হিসেবে কে কাজ করছে? ভালোবাসা। কারো ভালোবাসা বা কার প্রতি ভালোবাসা? অ্যানাবেলের প্রতি জিমির ভালোবাসা তাকে পরিবর্তন করতে সাহায্য করছে বা তাকে পরিবর্তন হতে সাহায্য করছে। কিভাবে? যখনই প্রথমবার জিমি মিস অ্যানাবেলকে দেখছে তখনই কিন্তু তার প্রেমে পড়ে যাচ্ছে, এবং তার প্রেমে পড়ার পরে কিন্তু সে আর চুরির কথা ভাবছে না। সে ব্যাংকে যাচ্ছে চুরির উদ্দেশ্যে, সে ব্যাংকটা দেখতে যাচ্ছে। দেখে যখনই সে অ্যানাবেলকে দেখছে তার প্রেমে পড়ছে, এবং প্রেমে পড়ে যাওয়ার পরে সে পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং সত্যি সত্যি সে একটা ভালো বিজনেসম্যান, সোসাইটিতে একটা ভালো নামগণ্য লোক হয়ে যাচ্ছে। এবং তারপরে জাস্টিস অ্যান্ড মার্সি। জাস্টিস মানে আমরা জানি যে ন্যায় বিচার, এবং মার্সি মানে হচ্ছে করুণা। তাহলে জিমির সঙ্গে কি ন্যায় বিচারটা হচ্ছে? আমাদের যে গল্পের প্রধান চরিত্র জিমি, তাহলে আমরা দেখবো জিমির সঙ্গে কি ন্যায় বিচার হচ্ছে এবং তার উপরে কি সত্যি করুণা করা হচ্ছে? হ্যাঁ, আমরা গল্পের প্রথম দিকে দেখছি তার উপর মার্সি দিয়ে, তার উপর করুণা করে তাকে কিন্তু জেল থেকে ছাড়া হচ্ছে। যদিও বাস্তবতাটা কিন্তু পুরোটাই অন্য। জিমির বিভিন্ন কানেকশনস থাকার কারণে কিন্তু তাকে জেল থেকে ছাড়া হচ্ছে। কিন্তু আমরা গল্পের শেষে গিয়ে যেটা দেখতে পাবো জাস্টিস ন্যায্য বিচার বা ন্যায় বিচার কখন হলো? যখন জিমি একটা ভালো কাজের জন্য সেফটাকে ভাঙছে। তার হবু শ্বশুর মশাইয়ের ব্যাংকে গিয়ে সেই সেফটাকে বা সেই সিন্দুকটাকে খুলে বের করছে। খুলে একজন বাচ্চা মেয়েকে, একটা ভালো কাজের জন্য বাচ্চা মেয়েটা লক হয়ে যাচ্ছে, এবং তাকে বের করার জন্য সে সেফটিকে ভাঙছে। এবং সেফটিকে ভাঙার পরে তাকে
মার্সি করছে। কে মার্সি করছে? সেখানে যে পুলিশ অফিসার যাচ্ছে জিমিকে ধরার জন্য, তার বিভিন্ন কাজকর্ম দেখছে, তার কাজকর্ম দেখে সে যখন বুঝতে পারছে যে জিমি সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেছে, তখন কিন্তু তার উপর করুণা করে দিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, তাকে না চেনার ভান করে সেখান থেকে চলে যাচ্ছে। এবং নেক্সট যেটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড রিইনভেনশন। আইডেন্টিটি মানে আমরা জানি, আইডেন্টিটি মানে হলো পরিচয়পত্র বা পরিচয়, এবং রিইনভেনশন মানে নতুন ভাবে জন্ম, নতুন ভাবে জন্ম। তাহলে জিমির আইডেন্টিটি কি থাকছে? জিমি ভ্যালেন্টাইন প্রথম দিকে, এবং তার নতুন জন্মের যেটা নতুন আইডেন্টিটি হচ্ছে র্যালফ ডি। র্যালফ ডি, তাই তো আমরা গল্পে এটা দেখতে পাচ্ছি। তো র্যালফ ডি হিসাবে জিমির যখন আইডেন্টিটি জিমি ভ্যালেন্টাইন থাকে, তখন কিন্তু সে একটা বড় মাপের চোর। সে তার কাছে কোনো সেফ কিন্তু কিছুই ব্যাপার না, সেফ ভাঙাটা কিন্তু তার জন্য কোনো ব্যাপারই নয়, যেন মনে হচ্ছে মাটি থেকে বা ভেজা মাটি থেকে মূলো তুলে নেওয়ার মতো ব্যাপার। কিন্তু তার যে র্যালফ ডি নতুন আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা পুরোটাই আলাদা। সে তার আগের লাইফ থেকে পুরো তার উল্টো জীবনযাপন করছে। কিরকম? সে একটা ভালো ব্যবসা করছে। কিসের ব্যবসা করছে? জুতোর ব্যবসা করছে। এবং জুতোর ব্যবসা করে সেখানে একটা তার ব্যবসাটা ছোট থেকে অনেক বড় করে নিচ্ছে, এবং বড় করে নেওয়ার পরে সে আর চুরির কথা কিন্তু কখনো ভাবে না, এবং সে একজনকে ভালোবাসছে, তার জীবনে কাউকে একজনকে পেয়েছে যাকে নিয়ে তার সারাটা জীবন সে কাটাতে চায়, এবং তাই জন্যই সে কিন্তু তার পুরনো জীবনটা ছেড়ে দিয়ে পুরো নতুন জীবনের দিকে এগিয়ে পড়েছে। এবং সেই নতুন জীবনে তার কোনো রকমই কিন্তু একা বেকা পথ নেই, যা পথ আছে সব সরল পথ, যেই পথে কোনো রকম বাধা বিপত্তি আসবে না, সেই রকম ধরনের একটা পথ। এবং তারপরে দ্য পাওয়ার অফ অ্যালট্রুইজম। তাহলে পাওয়ার অফ অ্যালট্রুইজম, পাওয়ার মানে শক্তি, অ্যালট্রুইজম মানে হচ্ছে নিঃস্বার্থতা। নিঃস্বার্থতা, তার নিঃস্বার্থতার শক্তি। নিঃস্বার্থ কি করে হলো? জিমি ভ্যালেন্টাইন প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি সে জেল থেকে বেরিয়ে বেরিয়ে কিন্তু পরপর চুরি করতে শুরু করছে, এবং পুরো শহরের লোকজন কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের টাকা পয়সা কোনো কিছু সেফ নয়। সে শুধুমাত্র টাকা, টাকা ছাড়া আর কিছু কিন্তু চুরি করে না। কিন্তু তার জীবনে নতুন ভাবে পরিবর্তন হওয়া জীবন, র্যালফ ডি যখন সে সাজছে বা তার আইডেন্টিটি র্যালফ ডি হিসেবে যখন সে এস্টাবলিশ করছে, তখন কিন্তু সে নিঃস্বার্থভাবে সবার হেল্প করছে। কিভাবে হেল্প করছে? যখন সে তার শ্বশুর মশাই, হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে এবং তার পুরো মানে ইন লজ এর পুরো ফ্যামিলির সঙ্গে ব্যাংকে যায়, তখন আমরা দেখতে পাই যে একটা বাচ্চা মেয়ে একটা লকের সেফের মধ্যে লক হয়ে যায়, এবং লক হয়ে যাওয়ার কারণে সেখানে সে মেয়েটি মানে মেয়েটির মা মানে জিমির ওয়াইফের, হবু ওয়াইফের দিদি আর কি। তো জিমির হবু ওয়াইফের দিদি খুব ফ্র্যান্টিক হয়ে যায়, সে খুব উত্তেজিত হয়ে যায়, তার মেয়ে, বাচ্চা মেয়েটি লক হয়ে গেছে। তার শ্বশুর মশাই কোনো পথ খুঁজে পায় না, কারণ হচ্ছে যে সে দেখতে পাচ্ছে যে সেই লকটিতে কোনো রকম টাইম সেট করা হয়নি, কোনো রকম নাম্বার দেওয়া হয়নি। তাহলে সেটা খুলবে, এটা খুলবে কি করে? সেও অসহায়ের মতো চারিদিকে তাকাচ্ছে, এবং মিস অ্যানাবেল জিমির দিকে চেয়ে আছে যে তুমি কি কিছু করতে পারবে, তুমি পারলে কিছু একটা করো। কারণ আমরা যাদেরকে বেশি ভালোবাসি, আমরা তার দিকে চেয়ে বসে থাকি যে সে কিছু একটা করবে, কোনো একটা জাদু করবে, আমাদেরকে উদ্ধার ঠিক করবে। তখন যখন এইরকম ভাবে হয়, তখন সে নিজের স্বার্থটা না ভেবে, নিজের আইডেন্টিটি যে সেখানে রিভিল হয়ে যাবে, তার পরিচয়টা সবাই যে জানতে পেরে যাবে, এই কথাটা একবারও না ভেবে সে সঙ্গে সঙ্গে সেখানে তার পুরনো একদম চোরে যেরকম ভাবে সে আগে সিন্দুককে ভাঙতো, তার হাতে তার টুল বক্স ছিলই, সঙ্গে সঙ্গে টুল বক্স ভেঙে দিয়ে, টুল বক্স খুলে দিয়ে সে সেইখানে লেগে পড়লো সে সেফটাকে ভাঙতে। কিভাবে ভাঙছে? একদম সে সিটি বাজাচ্ছে, সিটি বাজাতে বাজাতে তার চারদিক কিচ্ছু দেখছে না যে তার আইডেন্টিটি রিভিল হয়ে যাবে, তাকে পুলিশ ধরে নেবে, বা তার যে ইনলজের ফ্যামিলি তাকে কি ভাববে, সে কোনো কথা ভাবছে না। তার মাথায় এখন একটাই কথা কাজ করছে যে এখন একটা বাচ্চা মেয়ে তার সামনে লক হয়ে পড়ে আছে, তাকে বাঁচাতে হবে, না হলে সেই বাচ্চা মেয়েটি হয়তো মারা যেতেও পারে। কারণ ভিতরে আমরা শুনছি তো, গল্পে দেখতে পাচ্ছি যে ভিতরে অক্সিজেনের অভাব, ভিতরে অতটা অক্সিজেন হবে না, কারণ একটা বদ্ধ ঘর, বদ্ধ ঘরের মধ্যে কতটাই না অক্সিজেন থাকবে। এবং যে মেয়েটি ভিতরে যে হালকা হালকা খাচ্ছে, চিৎকার করছে, তার শব্দ কিন্তু হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সে নিঃস্বার্থের মতো নিজের কথা না ভেবে সে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য সেই সেফটিকে ভাঙছে, এবং বেরিয়ে যখন ভেঙে দিচ্ছে, তারপর সে রুম থেকে বেরিয়ে গিয়ে ডাইরেক্ট সে পুলিশ অফিসারটিকে বলছে গিয়ে, চলুন
আমি যেতে এবার প্রস্তুত, এবার আর কোনো যায় আসে না আপনি আমাকে ধরে নিয়ে গেলেও, কারণ আমার অলরেডি আমার আইডেন্টিটি সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে যে আমি একজন চোর। তার এটা ধারণা, কি হয়েছে আদেও সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু জিমির তরফ থেকে সে নিঃস্বার্থভাবে তাদেরকে সাহায্য করছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ক্রাইম অ্যান্ড মোরালিটি। ক্রাইম মানে হচ্ছে অপরাধ, আর মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। এই ক্রাইম মানে হচ্ছে অপরাধ। অপরাধ, জিমির প্রথম জীবনটা কিন্তু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, এবং সেই জন্যই তাকে জেলেও যেতে হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে যে সে পরিবর্তন হচ্ছে, ইমিডিয়েটলি পরিবর্তন কিন্তু হচ্ছে না। সে বেরানোর পরে পরে দু চারটা সেফ ক্র্যাক করে ফেলে বা সিন্দুক ভেঙে ফেলে, সেখান থেকে টাকা চুরি করে ফেলে, এবং নিজেকে বাঁচানোর জন্য সে অন্য শহরে যায়, যে অন্য শহরে গিয়ে সে হয়তো সেখানে চুরি করবে, মানে তার যেটা কাজ সে কন্টিনিউ করবে, কিন্তু সেখানে গিয়ে সে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার মধ্যে নৈতিকতার দ্বন্দ্ব দেখা দিচ্ছে। নৈতিকতার দ্বন্দ্ব, মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। এবার নৈতিকতা কিভাবে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, সে সেখানে যায় চুরির উদ্দেশ্যে, কিন্তু সেখানে চুরি না করে সে কিন্তু একজনের প্রেমে পড়ে, মিস অ্যানাবেলের প্রেমে পড়ছে। অ্যানাবেল অ্যাডামসের যখন প্রেমে পড়ে যাচ্ছে, তখন সে কিন্তু আর চুরির কথা ভাবে না, সে একটা ভালো জীবনযাপন, সোজা জীবনযাপনের কথা ভাবছে, এবং সোজা জীবনযাপন করতে গিয়ে জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। জিমিও একটা সমস্যার সম্মুখীন হলো, নৈতিক দ্বন্দ্বের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কেমন ভাবে, যখন সেফের ভিতরে ব্যাংকের ভিতরে গিয়ে সেখানে যে বাচ্চা মেয়েটি লক হয়ে যাচ্ছে, লক হয়ে যাওয়ার পরে সেখানে জিমি ছাড়া কেউ কিন্তু সেই সেফটা ভাঙার মতো কারোর ক্ষমতা নেই। সে জানে যে সে যদি সেফটা ভাঙে তাহলে সবাই তার আইডেন্টিটি জেনে যাবে, সে কি আসলে, সেই ব্যাপারটা সবাই বুঝে যাবে। তাই জন্য তার মনের মধ্যে তখন দ্বন্দ্ব চলছে, সে সেফটিকে ভাঙবে কি ভাঙবে না, ভাঙবে না ভাঙবে না। কিন্তু তার নৈতিকতার দ্বন্দ্বে তার মানবিক দিকটা কিন্তু জেগে যায়, তার মানবিক দিকটা জিতে যায়। সে নিজের স্বার্থর কথা একবারও না ভেবে সে সেফটিকে ভেঙে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এই হলো তোমাদের এই 6টা থিম। এই থিমগুলো আমাদেরকে গল্পে বিভিন্ন রকম কোশ্চেন আসতেই পারে। কোশ্চেনগুলো আমরা যখনই লিখবো, অ্যান্সারগুলো দেখবো আমরা এই ধরনেরই কিছু না কিছু একটা কোশ্চেন চাইছে, কারণ থিম বেসড কোশ্চেন আসতেই পারে তোমাদের পরীক্ষায়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিম্বলস। সিম্বল মানে আমরা তো জানি, সিম্বলস মানে হচ্ছে প্রতীক। সিম্বলস মানে হচ্ছে প্রতীক, কোন একটা প্রতীক দিয়ে আরেকটা কিছুকে দেখানো। তাহলে কি কি প্রতীক এখানে ব্যবহার করা হচ্ছে? প্রথমে হচ্ছে জিমিস সেফ ক্র্যাকিং টুলস, সিন্ধুক ভাঙার যন্ত্রপাতি। সিন্ধুক ভাঙার যন্ত্রপাতি আমাদেরকে কি জিনিসটা সিম্বলাইজ করছে? জিমির স্কিল বা ট্যালেন্ট, স্কিল বা তার যে ট্যালেন্ট, সে যে একটা ট্যালেন্টেড সেফ ক্র্যাকার, সেই জিনিসটা আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে সে সহজে খুব সিন্ধুক ভেঙে দিতে পারে। যে কোনো সিন্ধুক তার হাতে কিছুই ব্যাপার না, সে একটুতে ভেঙে দিবে তার কাছে যদি তার যন্ত্রপাতি থাকে। কারণ আমরা প্রথমেই দেখছি তার যন্ত্রপাতির মধ্যে কি কি থাকছে, এমন কোনো জিনিস নেই যেটা তার যন্ত্রপাতির ব্যাগে নেই বা সুটকেসে নেই। সেখানে সব ধরনের একদম ফাইনেস্ট, একদম নিখুঁতভাবে তৈরি করা যন্ত্রপাতি, ইস্পাতের একটা আলাদা ধরনের ইস্পাত, যেটা তৈরি করতে তার অনেক টাকা খরচা হয়েছে, এবং এই ধরনের যন্ত্রপাতি সেখানে কিন্তু সহজে পাওয়া যায় না। আবার জিমির কিছু নতুন ইনভেনশনও ছিল, এবং সে এই যন্ত্রপাতিগুলোকে কিন্তু একটা ভালো কাজে ব্যবহার করলো। ভালো কাজে বলতে গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য স্যার এই টুলগুলোকে ব্যবহার করছে। এবং প্রথম দিকে জিমি কিন্তু একদম স্বার্থপর অপরাধী থাকছে, প্রথম দিকে স্বার্থপর থেকে নিঃস্বার্থ, শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সে নিঃস্বার্থ হয়ে যাচ্ছে। তার এই টুলগুলো একটা নোবেল কজ, একটা ভালো কাজের জন্য, উত্তম কাজের জন্য ব্যবহার হচ্ছে, সে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর কাজে ব্যবহার হচ্ছে। এবং তারপরে দ্য রোজ, রোজ মানে গোলাপ। যখন ব্যাংকের মধ্যে জিমি থাকছে তার ইনলজের পরিবারদের সঙ্গে, এবং ভিতরে একটা বাচ্চা মেয়ে লক হয়ে যাচ্ছে সেই ওখানে একটা নতুন সেফের মধ্যে, যে সেফটি এখনো সেট করা হয়নি বা ঠিক মতো লাগানো হয়নি, তখন কি দেখতে পাচ্ছি আমরা, সেইখানে কিন্তু জিমি ভ্যালেন্টাইন যখন সেফটা ক্র্যাক করতে যাবে বা সেফটিকে ভেঙে সেই মেয়েটিকে বের করতে যাবে, তার আগে কিন্তু সে মিস অ্যানাবেলের কাছ থেকে তার সেই রোজটি চাইছে। এবং রোজটি কি দেখাচ্ছে? তাদের একে অপরের প্রতি ভালোবাসাটাকে আমাদেরকে দেখাচ্ছে। মিস অ্যানাবেল তাকে রোজটি দিল, তার মানে তার উপর তার বিশ্বাস আছে যে সে ঠিক বাঁচিয়ে নিবে তাকে, এবং তার এই রোজটি সিম্বলাইজ করছে তার কমিটমেন্টটাকে। তার সেই কমিটমেন্ট যে হ্যাঁ সে বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নিবে, তার সেই ভালোবাসা,
এইগুলোকে সিম্বলাইজ করছে, কমিটমেন্ট, লাভ এবং কমিটমেন্ট, এবং সে যে পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সফরমেশন, সে যে পুরো পরিবর্তন হয়ে গেছে, সে একটা ভালো কাজের জন্য শুধুমাত্র তার টুলগুলোকে যে ব্যবহার করলো সেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। তারপরে দ্য ব্যাংক ভল্ট, আমাদেরকে ব্যাংক ভল্ট কি দেখাচ্ছে? ব্যাংক ভল্টের মধ্যে গিয়ে জিমি কিন্তু এখানে তার পরিবর্তিত রূপ নিয়ে কিন্তু সেখানে আছে র্যালফ ডি হিসাবে। র্যালফ ডি, র্যালফ ডি কিন্তু একজন সাধারণ মানুষ। র্যালফ ডি একটা সাধারণ ব্যবসায়ী, সে একটা ভালো ধরনের বড় মাপের হয়ে গেছে এখন, বড় মাপের একটা ব্যবসায়ী, যার সঙ্গে মিস অ্যানাবেলের বিয়ে হবে। কিন্তু সেইখানে গিয়ে ব্যাংক ভল্টে গিয়ে জিমিকে বাধ্য হতে হচ্ছে তার পুরনো রূপ ধারণ করতে। ওখানে আমরা দেখছি না ফিনিক্সের মতো, এখানে যেন যে জিমি যখনই অ্যানাবেলকে দেখলো তারপরে তার পুরো পরিবর্তন হয়ে গেল, সে কিন্তু আর সেখানে চুরি করার কথা একবারও কিন্তু ভাবলো না। এবং আমরা গল্পে দেখতে পাচ্ছি জিমি তার বন্ধুকে চিঠি লিখছে যে না, আমি আর চুরি করব না, এখন আমি সাধারণ জীবনযাপন করব, সোজা জীবনযাপন করব, এবং আমি এখান থেকে কিন্তু ওয়েস্টের দিকে চলে যাব এবং সেখানে গিয়ে আমি জীবনযাপন করব, যেন আমার পাস্ট আমাকে যেন, আমার প্রেজেন্টটাকে যেন ডিস্টার্ব না করতে পারে। এবং তার যে পাস্ট লাইফটা কেমন ছিল, কি ছিল, আমরা কিন্তু গল্পের কোথাও দেখতে পাচ্ছি না যে সে তার ফিয়ান্সেকে বা যার সঙ্গে তার বিয়ে হতে যাবে মিস অ্যানাবেলকে কিন্তু একবারও বলছে তার ফার্স্ট লাইফ সম্পর্কে। এবার কিন্তু ব্যাংক ভল্টে গিয়ে তার যে পরিবর্তিত রূপটা, তাকে কিন্তু আবার পরিবর্তন করে তার পূর্ণ রূপে তাকে ফিরে যেতে হচ্ছে একটা ভালো কাজের জন্য। তারপরে দ্য টাউন অফ এলমোর, এই শহরে গিয়ে কি হচ্ছে, সে এলমোর শহরে গিয়ে কিন্তু জিমি তার ভালোবাসাটাকে খুঁজে পাচ্ছে, তার পরিবর্তন হওয়ার সেই মোটিভেশনটাকে খুঁজে পাচ্ছে, যে সে পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু কেন হবে, কোনো তো কারণ দরকার। আমরা যাই করি না কেন আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আমরা কারণ খুঁজি। তাহলে জিমির কারণটা হলো তার ভালোবাসা, লাভ ফর অ্যানাবেল, অ্যানাবেলের প্রতি তার ভালোবাসা, তাকে যে প্রথম দেখেই সে তার প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ার পরে তাকে যে সে এতটা ভালোবাসে, তাকে তার ভালোবাসায় কিন্তু জিমিকে পরিবর্তন করে। তাকে প্রথমবার দেখেই কিন্তু তার পছন্দ হয়ে যায়, এবং পছন্দ হয়ে যাওয়ার পরে ভেবে নেয় যে আর সে চুরির রাস্তা অবলম্বন করবে না। তখন সে ব্যাংক থেকে বেরিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে সেখানে গিয়ে কোন ব্যবসা কেমন চলছে, কোন ব্যবসা খুললে ভালো হবে, জুতোর ব্যবসা কেমন চলবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে এলমোর শহরে জিমি পরিবর্তন হচ্ছে, জিমি ট্রান্সফরমেশনটা পুরোটাই যে একটা কয়েনের উল্টো দিকটা আমরা কিন্তু জিমির সেই এলমোর শহরে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এলমোর শহর জিমিকে কিন্তু একটা ভালো সুপথ দেখিয়ে দিচ্ছে, তাকে ভালোভাবে জীবনযাপন কি করে করা যায় সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপরে দ্য নেম র্যালফ ডি স্পেন্সার, র্যালফ ডি স্পেন্সার, এই যে এই নামটার সঙ্গে জিমির আগের লাইফের কোনো রকম কিন্তু কানেকশন আমরা দেখতে পাবো না। এবার তাহলে এই নামটা মানে উদ্দেশ্যটা কি? এই নামটার উদ্দেশ্য একটাই, এই নামের উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন। জিমি যে পরিবর্তিত হয়ে গেছে, তার পুরনো জীবনের সঙ্গে তার কোনো রকম আর এখন কানেকশন নেই, তার জিনিসপত্র সেফ ক্র্যাকিং যে টুলসগুলো ছিল সেগুলো সে তার বন্ধুকে দিয়ে দিতে চায়, এই ব্যাপারগুলো আমরা কিন্তু এই নামের পিছনে কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই নাম দিয়ে কিন্তু সে সেইখানে একটা ভালো একটা সামাজিক লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, এবং শুধু প্রতিষ্ঠিত নয়, সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে সেখানে সবাই তাকে কিন্তু সম্মান করে, এবং তাকে একটা ওয়েল রেসপেক্টেড ফ্যামিলিতে তার কিন্তু বিয়ে ফিক্স হয়, এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের বিয়েটাও কিন্তু সম্পন্ন হবে। তাহলে এই যে এই নামটা তার ট্রান্সফরমেশনটাকে আমাদেরকে দেখাচ্ছে। ট্রান্সফরমেশন কোথা থেকে কোথায়? ট্রান্সফরমেশন ফ্রম ক্রিমিনাল পাস্ট থেকে একটা নতুন জীবন, নিউ লাইফ, একটা নতুন স্টার্ট, একটা ফ্রেশ স্টার্ট হতে তাকে এই নামটি সাহায্য করছে। এবং সবশেষে আছে দ্য রেস্কিউ অফ দ্য চাইল্ড, বাচ্চাটিকে বাঁচানো, উদ্ধার করা। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার, বাচ্চা মেয়েটিকে উদ্ধার করা। বাচ্চা মেয়েটিকে উদ্ধার করার পিছনে কারণ হচ্ছে জিমির নিঃস্বার্থতা। জিমির কোনো রকম স্বার্থ ছিল না বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে, কিন্তু সে মানবিকতার খাতিরে কিন্তু বাচ্চা মেয়েটিকে বাঁচায়। এবং বাঁচানোর পরে জিমি কি পায়? জিমি তো কোনো কিছু পায় না। জিমির আরো মনে হয় যে এই যে সে বাচ্চা মেয়েটিকে এইভাবে বাঁচিয়ে দিল,
সে বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নিল ঠিকই, কিন্তু সে তার নিজের আইডেন্টিটিটা রিভিল করে নিল, যেটা সে লুকিয়ে রেখেছিল এতদিন অবধি। পুরোটাই তার আইডেন্টিটি আলাদা রকম ছিল। এই সেফটা ভেঙে দেওয়ার পরে, বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নেওয়ার পরে তার কিন্তু আইডেন্টিটি সবার সামনে রিভিল হয়ে গেছে, এবং সে বুঝতে পারছিল যে তাকে এবার জেলে যেতে হবে। এবং তাই জন্যই বাচ্চা মেয়েটিকে বের করে নেওয়ার পরে তাকে বাঁচিয়ে নেওয়ার পরে সে পুলিশ অফিসারের কাছে যায় এবং বলে, চলুন বেন প্রাইস আমাকে নিয়ে চলুন, আর আমার কোনো কিন্তু যায় আসে না, আপনি সবার সামনে আমাকে নিয়ে যেতে পারেন। আমার মনে হয় না এগুলোর উপর আর কোনো কিছু প্রভাব পড়বে। তো এই ছিল এর বিভিন্ন সিম্বলস নিয়ে আলোচনা। এবার আমরা যেটা করব, টেক্সচুয়াল কোশ্চেন। তোমাদের টেক্সটের শেষে দেখবে 4টি কোশ্চেন দেওয়া আছে, দুটো 2 মার্কসের এবং দুটো 6 মার্কসের। তো 2 মার্কসের কোশ্চেনগুলো প্রথমে আমরা দেখব। হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন? জিমির সুটকেসে কি ছিল? জিমির যে সুটকেস, আমরা প্রথমে গল্পের মোটামুটি কিছুটা পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি জিমির সুটকেস একটা টুল ব্যাগ, তাই না? জিমির টুল ব্যাগে আমাদের দেখতে পাচ্ছি তার বিভিন্ন ধরনের অস্ত্রপাতি, তার কিভাবে কোনটা কি কাজের অস্ত্রপাতি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সেই অস্ত্রপাতিগুলো কি দিয়ে তৈরি? ইস্পাত দিয়ে তৈরি, স্টিল, মেড আপ অফ স্টিল। তাহলে তার স্টিলের তৈরি বিভিন্ন অস্ত্রপাতি যেইখানে বানিয়েছে, সেই জায়গা এই ধরনের অস্ত্রপাতি বানানোর জন্য ফেমাস। এবং এই জায়গাতেই কিন্তু জিমিও নিজের এই টুলগুলো বানিয়েছে, এবং কিছু জিমি নিজের মতো করেও বানিয়ে নিয়েছে, যেগুলো জিমির স্পেশালাইজেশন। তাহলে আমাদেরকে যদি এই প্রশ্নের উত্তরটা লিখতে হয় যে হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন, আমরা কিভাবে শুরু করব? ইন দ্য শর্ট স্টোরি, জিমি ভ্যালেন্টাইন বাই, আমরা কিন্তু প্রথমে এইটুকুটা লিখবই যে ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, জিমি সুটকেস কন্টেন্ট। তারপরে আমাদের যেটুকু লেখার, এগুলো এই অ্যান্সারগুলো কিন্তু আমাদের অ্যাপে অলরেডি করে দিয়ে আপলোড করা আছে। তোমরা যে কেউ চাইলে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে ফ্রি অফ কস্ট, কোনো রকম কিন্তু সেটার জন্য টাকা পয়সা তোমাদেরকে লাগবে না। তোমরা শুধু অ্যাপটা ডাউনলোড করে সেখানে ক্লাস 11-এর সেকশনে গিয়ে কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আমরা লিখবো ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, জিমি সুটকেস contain burglar tool made up of a special kind of steel। এবং তাকে কত টাকা দিয়ে কিনতে হয়েছে সেটাও কিন্তু আমরা লিখে দিব, এবং কি কি যন্ত্রপাতি সেগুলো, কোনটা কি কাজ সেগুলো কিন্তু আমরা লিখে দেবো। এবার নেক্সট কোশ্চেন, যে হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম? ফ্রিডম মানে স্বাধীনতা। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। আফটার বিং রিলিজ ফ্রম জেল। তাহলে হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল? জিমিকে যখন জেল থেকে ছাড়া হলো, জিমি তখন সঙ্গে সঙ্গে কিরকম ভাবে তার এই স্বাধীনতাটাকে উপভোগ করলো, এনজয় করলো। তাহলে আমরা গল্প অ্যান্সার শুরু করার আগে আমরা যেটা লিখবো, ইন দ্য শর্ট স্টোরি, আমরা যেরকম ভাবে আগেরটাই দেখলাম, ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, জিমি ভ্যালেন্টাইন অথবা জিমি enjoyed the freedom immediately after being released from jail। সে কিভাবে এনজয় করছে? প্রথমে সে যখন জেল থেকে বেরোচ্ছে, সে কিন্তু পাখির আওয়াজ, গাছগুলো, কোনো কিছুর দিকে কিন্তু ধ্যান দিচ্ছে না। সে এগুলোর দিকে কোনো রকম ধ্যান না দিয়ে সোজা বেরিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে যাচ্ছে, এবং সেখানে তার প্রথম স্বাধীনতার খাবার হিসেবে সে ব্রয়েল চিকেন নিচ্ছে, ওয়াইন নিচ্ছে, একটা ভালো ক্লাসের ওই সিগার নিচ্ছে। এই দিয়ে কিন্তু তার প্রথম স্বাধীনতাটাকে উপভোগ করছে, এবং এইভাবে উপভোগ করে কিন্তু তারপরে সে রেল রোড গিয়ে তার ট্রেনের চেপে সে তার বাড়ি চলে যাচ্ছে, বা যেখানে সে থাকে সেই জায়গাতে সে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন, এটা কিন্তু 6 মার্কসের কোশ্চেন। এই যে দেখো 3+3 হচ্ছে ব্রিফলি ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য কনভারসেশন বিটুইন জিমি অ্যান্ড দ্য ওয়ার্ডেন ইনসাইড দ্য জেল। জেলের মধ্যে কিভাবে জিমির সঙ্গে ওয়ার্ডেনের কথোপকথনটা কেমন ছিল, বা কেমন ভাবে কথোপকথনটা হয়েছিল, সেই ব্যাপারটা আমাদের কাছে জানতে চেয়েছে। এবং তারপরে জিজ্ঞেস করছে হাউ ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন। তাহলে জিমিকে ওয়ার্ডেন কিছু সাজেস্ট করছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাজেশনের পরে জিমি কিভাবে সেই সাজেশনটাকে মানছে না, কিভাবে রিয়াক্ট করছে সেই জিনিসটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথমে ওয়ার্ডেন কি বলছে জিমিকে ওয়ার্ডেন প্রথমে জানাচ্ছে যে তাকে ক্ষমা করা হয়েছে, তাকে
গভর্নর দ্বারা ক্ষমা করা হয়েছে এবং পরের দিন সকালে সে কিন্তু ছাড়া পেয়ে যাবে। এবং ছাড়া যখন পাবে তখন জিমিকে বলছে যে আর তুমি কিন্তু ভুল করেও আর এইরকম জীবনযাপন করো না যেখানে কোনো রকম একা বেকা পথ আছে, যে তুমি এবার জীবনযাপন করো এমন যেটা হবে সরল, যেটা হবে সহজ, যেই পথে কোনো রকম কিন্তু বাধা বিপত্তি আসবে না, যেই পথে কোনো রকম কিন্তু তোমাকে জেলে আসার কোনো প্রবণতা থাকবে না। এবার ভালোভাবে জীবনযাপন করো এবং নিজেকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করো। এবং জিমি তারপরে সেটা শুনে কি বলছে, জিমি বলছে যে কেন, আমি তো কখনো চুরি করিনি, আপনি কি আমাকে বলছেন? জিমি এমনভাবে হাবভাব করছে যেন তাকে ভুল করে ফাঁসানো হয়েছে। তখন ওয়ার্ডেন আবার কি বলছে জিমিকে, জিমিকে ওয়ার্ডেনটা বলছে যে হ্যাঁ তুমি তো নিজে থেকে করোনি, একটা কোনো বয়স্ক জাজ ছিল যে তোমার উপর রাগ ওঠানোর জন্য তোমাকে এখানে বন্দি করে দিয়েছে। এবং তারপরে জিমি বলছে না, তখন জিমি বলছে হ্যাঁ ওই রকম কিছু হবে। এবং তারপরে জিমিকে যখন বলা হচ্ছে, জিমিকে যখন ওয়ার্ডেনটা বলছে যে তাহলে তোমার কি করে হলো যে তোমাকে স্প্রিংফিল্ড কেসে এখানে আনা হলো বা জেলবন্দি করা হলো, তখন বলছে কেন, আমি তো আমার সারা জীবনে কখনো স্প্রিংফিল্ড যাইনি। এরকম ভাবে কথোপকথনটা হচ্ছে এবং তারপরে জিমি কিন্তু এইভাবে উত্তরগুলো দিচ্ছে। এইটুকু বলে কিন্তু আমাদের উত্তরটা শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এই সব অ্যান্সার গুলো চাইলে আমাদের অ্যাপ থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিল? আমরা সকলেই জানি বেন প্রাইস সেখানকার একজন এমিনেন্ট বিখ্যাত একটা ডিটেকটিভ, যে চোরেদেরকে ধরতে খুব ভালোভাবে পারে। যে বেন প্রাইস কিন্তু জিমিকেও ধরেছিল, জিমির মতো একটা চালাক চোর যাকে কেউ ধরতে পারতো না বা ধরতে পারছিল না, কিভাবে চুরি হচ্ছে কোনো রকম কোনো জিমির যে চুরি করার পরে সেখানে কোনো রকম প্রমাণ ছেড়ে আসতো, সেটা কিন্তু কখনোই হয়নি। তাহলে বেন প্রাইস একজন এমিনেন্ট বিখ্যাত ডিটেকটিভ যে জিমিকে ধরেছিল এবং জিমির চুরি করার প্যাটার্নটি সম্পর্কে খুব ভালোভাবে জানতো। তাহলে বেন প্রাইসের সম্পর্কে আমরা বলে দিলাম। এবং তারপরে বলছে হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ জিমি এট দ্য এন্ড অফ দ্য স্টোরি। দেখো আমাদের দুইটো ভাগে এই কোশ্চেনটিকে ভাগ করেছে, প্রথমে 1 নম্বর, তারপরেরটার জন্য 5 নম্বর। তাহলে 5 নম্বরটা আমাদেরকে একটু বড় করে লিখতে হবে। কি লিখবো আমরা, সে জিমিকে গল্পের শেষে চিনতে পারলো না কেন, বা চিনেও না চেনার ভান করলো কেন, এটা দিতে চাইছে। হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ, ইগনোর মানে তাকে চিনেও কিন্তু চিনলো না, সেটাকে সে এড়িয়ে চলে গেল কেন, কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গল্পের শুরুতেই যখন জিমিকে জেল থেকে ছাড়া হচ্ছে, তারপরে পরে কিন্তু জিমি তার ওল্ড বিজনেস সেফ ক্র্যাকিংটা শুরু করে দেয়, আবার সিন্দুক ভাঙিয়ে চুরি করে নেয়। চুরি করে নেওয়ার পরে কিন্তু সে সেই শহর ছেড়ে এলমোর শহরে চলে যায়। সেইখানে গিয়ে সে একজনের প্রেমে পড়ে। প্রেমে পড়ার পরে সে কিন্তু আর তার পুরনো লাইফকে কন্টিনিউ করে না, চুরি করার জীবন তেমন আর তাকে ভালো লাগে না। এবার সে কি করছে, চুরি করতে ভালো লাগছে না, এবার থেকে একটা ভালো ব্যবসা করবে। চুরি করতে ভালো লাগছে না বলাটাও ভুল হবে, কারণ হচ্ছে সে চুরি করতে আর কিন্তু ইচ্ছুক নয়, কারণ এবার তার জীবনের একটা সে এম পেয়ে গিয়েছে। সে তার জীবনে কি করবে, সে ওই মেয়েটির সঙ্গে বিয়ে করে জীবনযাপন করতে চায়। তাই জন্য এবার যে কোনো মেয়ে যেই হোক না কেন কখনোই কিন্তু একটা চোরকে কেউ বিয়ে করে চাইবে না, সবসময় একটা ওয়েল রেসপেক্টেড মানুষকে সবাই বিয়ের জন্য প্রস্তুত হবে অবশ্যই। তো সেখানে জিমিও তাকে নিজেকে একটা ভালো ব্যবসায়িক, বড় ব্যবসায়িক হিসাবে সেখানে স্থাপন করে, এবং ভালো ব্যবসায়িক হিসাবে স্থাপন করার পরে সে কিন্তু আর চুরির জন্য একদমই ভাবে না। আমরা গল্পেও দেখতে পাচ্ছি যে সে তার বন্ধুকে চিঠি লিখছে এবং সেই চিঠিতে কিন্তু সে জানাচ্ছে যে আমাকে যদি এখন $1000 দেওয়া হয় বা যতই টাকা দেওয়া হোক না কেন, আমি কিন্তু কারোর একটা টাকাও চুরি করব না, যতই টাকা দেওয়া হোক আমি কিন্তু আর কারোর কোনো রকম টাকা পয়সা চুরি করব না। তো তুমি অবশ্যই আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে আমার এই যে সুটকেসটা আমি তোমাকে দিয়ে দিতে চাই। তাহলে এই জিনিসগুলো যদিও সে ডিটেকটিভটা জানে না, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিমি ভ্যালেন্টাইন সে তার শ্বশুরমশাই, হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে তার ব্যাংকে যাচ্ছে, এবং ব্যাংকে গিয়ে সেখানে একটা বাচ্চা মেয়ে যখন লকের মধ্যে সেফের মধ্যে লক হয়ে যাচ্ছে, তখন জিমি কিন্তু সবার কাকুতি মিনতি দেখে, সবার সেই দুরবস্থা দেখে সে কিন্তু রাজি হয়ে যায় এবং সেই ভলটাকে ভেঙে ফেলার পরে কিন্তু সে বুঝতে পারে যে তার এবার কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে। এবার তাকে কিন্তু সেই পুলিশ বা ডিটেকটিভটি ধরে নেবে। ডিটেকটিভটা ইমিডিয়েটলি শহরে আসার পরে কিন্তু জিমিকে ধরছে না, দেখছে যে সে সেখানে কি করছে। একজন ভালো ডিটেকটিভের এটাই কিন্তু কাজ, আমরা এটা অবশ্যই জেনে রাখবো, যে হুট করে কাউকে ধরে নিলাম তার মানে যে সে যে বড় ডিটেকটিভ হয়ে গেল সেটা কিন্তু নয়, যেটা আমরা এই গল্পে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। যে সেই ডিটেকটিভটি প্রথমে জিমির কার্যকলাপগুলোকে ভালো করে দেখছে, জিমি কি করছে, কার সঙ্গে থাকছে। এক জায়গাতে বলছে না, আচ্ছা তাহলে এই ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ না, চলো দেখা যাক তুমি বিয়ে করতে পারো কি না।
তার মানে তখনকার সমাজে কিন্তু একটা তাদের প্রচলন ছিল যে কেউ যদি শুধরাতে চায় তাহলে তাকে শুধরাতে দিতে হবে। আমরা গল্পের প্রথম দিকে কিন্তু আমরা সেটা গল্প শুরু হওয়ার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে সেটা পড়েছিলাম যে সেই সময় অনেক রকম, কারণ তারা মানতো যে কেউ নিজে থেকে চুরি করে না, তাকে বিভিন্ন রকম সামাজিক অবস্থা চুরি করতে বাধ্য করে। তাহলে সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। বেন প্রাইস যখন দেখছে জিমি পুরোপুরি বদলে গিয়েছে, সে কিন্তু আর চুরি করছে না, সে কিন্তু একটা ভালো কাজের জন্যই শুধুমাত্র চুরিটা করলো, তাই জন্য সে জিমি চিনে, জিমি কিন্তু চেনতো বেন প্রাইসকে, চিনেও কিন্তু জিমি প্রথম থেকে ইগনোর করে গেছে, কিন্তু গল্পের শেষে গিয়ে সে আর ইগনোর না করে তার সামনে গিয়ে ধরা দিয়ে দিচ্ছে, চলুন তাহলে এবার যাওয়া যাক, আর মনে হয় আমাকে ধরে নিয়ে গেলে কোন রকম যায় আসবে না। এটা বলে যখন বেন প্রাইসের কাছে যাচ্ছে, বেন প্রাইস তখন তাকে বলছে, কে আপনি? আপনার হয়তো কিছু মিস্টেক হচ্ছে, আপনার জন্য ঘোড়া গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি শহরে যাবেন না? এই দেখুন আপনার গাড়ি তো দাঁড়িয়ে আছে। সে কিন্তু জিমিকে না চেনার ভান করে নিয়েছে, কারণ সে বুঝতে পারছে যে জিমি কিন্তু আর সেই চোর নেই, জিমি কিন্তু এখন আর চুরি করে না, জিমি এখন ভালো ব্যবসায়িক এবং তার নতুন জীবনযাপন সে শুরু করতে চলেছে। তাই জন্য জিমিকে আর ডিস্টার্ব না করে সে জিমিকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লো। বোঝা গেছে তো? নেক্সট, এবার তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার। এগুলো গেল তোমাদের টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার, এগুলো তোমাদের টেক্সটে ছিল। এছাড়াও কিছু কোশ্চেন যেগুলো আমরা জানবো, জেনে রাখবো। আমাদেরকে মনে রাখতে হবে যে গল্প যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমাদের কিন্তু নিজেকে বানিয়ে লিখতে হবে। যদিও তোমরা এগুলো সবগুলোরই অ্যান্সার কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে, তবেও আমরা লেখার চেষ্টা করবো বানিয়ে। এই যে তোমাদেরকে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজে নিজে লেখো, অবশ্যই লেখো। দেখবে তোমাদের পরীক্ষার সময় গিয়ে এই সাজেস্টিভ কোশ্চেন বা সাজেশন নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, এমনি তোমরা গল্পের যে কোনো উত্তর লিখতে পারবে। যাই হোক, তো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন অ্যাজ ইন্ট্রোডিউসড ইন দ্য ওপেনিং সিন অফ দ্য স্টোরি। জিমি ভ্যালেন্টাইন কেমন ধরনের ক্যারেক্টার? জিমি ভ্যালেন্টাইন জীবনের প্রথম দিকে সে কিন্তু একজন চোর, সিধেল চোর, যার কাছে কোনো সেফ ক্র্যাক করা কিছু ব্যাপারই নয়। কিন্তু সে যখন জেল থেকে বেরিয়ে আসছে, তাকে বলা হচ্ছে যে তুমি এবার সিধা জীবনযাপন করো, সে কিন্তু সেই কথাতে কোনো রকম ধ্যানই দেয় না। তার হিসাবে সে তো চুরিই করে না, সে চুরিই করেনি, এরকম ব্যাপার। যাই হোক, তাকে ভুলভাল করে ফাঁসানো হয়েছে তার হিসেবে। কিন্তু গল্পের যখন মোটামুটি কিছুটা আমরা পড়ছি, দেখতে পাচ্ছি জিমি কিন্তু আবার সেখানে চুরি করা শুরু করেছে এবং যাই জন্য বেন প্রাইসকে ডাকা হয়েছে। কিন্তু জিমি সেই জায়গা ছেড়ে চলে যায় এলমোর শহরে। সেখানে গিয়ে সে একজনের প্রেমে পড়ে নিজেকে পুরোটাই পরিবর্তন করে দেয়। তার মানে আমরা ওকে বুঝতে হবে জিমি কিন্তু মন থেকে লোকটি কিন্তু একদমই খারাপ নয়, সে মন থেকে ভালো লোক, তাকে সিচুয়েশন বাধ্য করেছিল চুরি করতে। এটাই তো গল্পের আমরা মূলে পাচ্ছি, যে সিচুয়েশন হিসেবে তাকে বাধ্য হতে হয়েছিল, সে কোনো কাজ না করে সেখানে তার জীবনের কিছু লক্ষ্য ছিল না, সে জীবনে যখন লক্ষ্য পেয়ে গেল সে কিন্তু নিজেকে পরিবর্তন করে নিল, একটা ভালো ব্যবসায়ীকে নিজেকে রূপান্তর করে নিল, বিজনেসে খুললো এবং যেটা তাকে তার সমাজের সম্মান ফিরিয়ে দিল, সমাজের একটা ভালো লোক হিসাবে তাকে সেখানে স্থাপিত করে দিল এবং সে তার যাকে চেয়েছিল তার সঙ্গে তার বিয়েও হতে যাচ্ছে। যদিও গল্পের শেষের দিকে তার পুরো আইডেন্টিটি সে বদলে নাই প্রথম দিকে, কিন্তু সব শেষের দিকে তার আইডেন্টিটি সবার সামনে রিভিল হয়ে যায় যে সে একজন সেফ ক্র্যাকার। এইভাবে কিন্তু গল্পের জিমি ক্যারেক্টারটিকে আমরা দেখতে পাবো। যাই হোক, নেক্সট কোশ্চেন। এরপরে প্রশ্ন হলো, অ্যানালাইজ দ্য ইউজ অফ হিউমার অ্যান্ড আইরনি। হিউমার মানে হচ্ছে ব্যঙ্গ কৌতুক, আর আইরনি মানে হচ্ছে বিদ্রুপ। তাহলে অ্যানালাইজ দ্য ইউজ অফ হিউমার মানে ব্যঙ্গ কৌতুক অ্যান্ড বিদ্রুপ আইরনি ইন দ্য ইন্টারাকশন বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য ওয়ার্ডেন। জিমি ভ্যালেন্টাইন এবং ওয়ার্ডেনের কথোপকথনের মধ্যে আমরা কিভাবে ব্যঙ্গ কৌতুকের ব্যবহার কিংবা বিদ্রুপের ব্যবহার দেখতে পাচ্ছি, সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে জিমির সঙ্গে যখন ওয়ার্ডেনের কথাবার্তা হচ্ছে, ওয়ার্ডেন জিমিকে বলছে যে এবার থেকে সোজা জীবনযাপন করো, কিন্তু জিমি কি বলছে, আমি তো সোজা জীবনযাপনই করতাম, আমি তো কখনো চুরিই করিনি। এবং যখন তারপরে ওয়ার্ডেন বলছে তাহলে তোমাকে স্প্রিংফিল্ড কেসে এখানে রাখা হলো কেন বা জেলবন্দি করা হলো কেন, তখন যে বলছে আমাকে বলছেন আমি তো আমার সারা জীবনে কখনো স্প্রিংফিল্ড যাইনি। এইভাবে কিন্তু কৌতুক রস চলছে। এবার তারপরে ওয়ার্ডেন কি বলছে, হ্যাঁ তাহলে কোনো বুড়ো জজেরই কাজ হবে না, তোমাকে রাগ করে জেলে ভরে দিয়েছে না, তুমি নিজের জন্য কাউকে বাঁচানোর জন্য, বড় কাউকে বাঁচানোর জন্য নিজে জেলে এসেছো। তখন কিন্তু জিমি আর উত্তর দিতে পারছে না।
জিমি বলছে আমার জীবনে আমি কখনো চুরি করিনি। তাহলে এই যে এইভাবে একে অপরের মধ্যে দুইজনে কিন্তু একে অপরকে জানে, ভালো করে চেনে যে জিমি কিন্তু ক্ষমাপ্রাপ্ত হওয়ার যোগ্য নয়, সে তার বিভিন্ন কানেকশনসের জন্য কিন্তু ক্ষমাপ্রাপ্ত হচ্ছে। এই ব্যাপারটা ওয়ার্ডেন ভালো করে জানে, তাই জন্য জিমির সঙ্গে তার ব্যঙ্গ কৌতুক চলতে থাকে। যাই হোক, এইভাবে আমাদেরকে উত্তরটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ বেন প্রাইস ইনভেস্টিগেশন রিভিল জিমিস ভ্যালেন্টাইন্স আইডেন্টিটি আর মেথড। তাহলে বেন প্রাইসের ইনভেস্টিগেশন, বেন প্রাইস কি ইনভেস্টিগেট করছে? জিমির কেসটাকে ইনভেস্টিগেট করছে, জিমি ভ্যালেন্টাইন কিভাবে চুরি করে এবং তার চুরি করার ধরন, তার যে ছাপ, কিছু প্রত্যেকটা চোরের একটা কিছু ছাপ থাকে, একটা ধরন থাকে, প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটাই কিন্তু বেন প্রাইসই ধরতে পেরেছিল, অন্য কেউ কিন্তু ধরতে পারেনি, কারণ জিমি কোন রকম প্রমাণ ছাড়তো না। তাহলে যেই চুরিটাতে ও কি বলছে, যেই চুরিটাতে দেখতে পাবে যে বড় বড় নাটগুলোকে একদম মূলোর মতো, ভেজা মাটি থেকে মূলোর মতো টেনে বের করে নেওয়া হয়েছে, তার মানে সেটা অবশ্যই ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইনের কাজ, এই কথাটা সে বলছে। এবং জিমি ভ্যালেন্টাইন তার কাছে সব ধরনের যন্ত্রপাতি আছে, এই কথাও সে বলছে। সে বড় বড় সেফ কিছু মনেই করবে না, সেকেন্ডের মধ্যে সে কিন্তু এটাকে টেনে বের করে দিবে, মানে সেফটাকে ভেঙে দিবে। বড় বোল্ট হোক, যেমনই বোল্ট হবে, তার কাছে সব ধরনের যন্ত্রপাতি আছে এবং সেই যন্ত্রপাতিগুলোতে সে যে কোনো কিছুকে ভেঙে চুরি করতে সক্ষম। এবং জিমি কিন্তু চুরি করছে, এবং চুরি করতে গিয়ে সে কিন্তু টাকা পয়সা চুরি করছে, কোনো রকম কাগজপাতি কিংবা হয়তো গহনা বা বিভিন্ন জুয়েলারি বা হয়তো কোনো রকম মেটালস রাখা আছে গয়না তৈরি করার, সেগুলো কিন্তু সে হাত দেয় না। তাহলে তার চুরির ধরন সম্পর্কে এইভাবে ডিসক্রাইব করছে বেন প্রাইস, সেটাই লিখতে হবে এখানে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ জিমি ভ্যালেন্টাইন্স অ্যারাইভাল ইন এলমোর সিগন্যাল এ টার্নিং পয়েন্ট ইন হিজ লাইফ। তাহলে এলমোর শহরে জিমি ভ্যালেন্টাইন কিছু জেল থেকে বেরিয়ে কিছুটা চুরি করার পরে সে এলমোর শহরে যায়, এবং এলমোর শহরে যাওয়ার পরে সে কিন্তু চুরির উদ্দেশ্যেই হয়তো সে ব্যাংকে যায়। ব্যাংকে যাওয়ার পরে সেখানে একজনকে সে দেখতে পায়, যাকে দেখে তার খুব ভালো লেগে যায়। সেখানে একজনকে পাচ্ছে যাকে জিমি ভ্যালেন্টাইন কিছু ডাইমস, কিছু খুচরো কয়েন, কিছু খুচরো পয়সা দিয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেয় যে এটা কি পলি সিমসন। পলি সিমসন বলছে না, একটা ভুল কথা বলছে, নিজে থেকে ভুল বলে দিয়ে তার কাছ থেকে সঠিক উত্তরটা চেয়ে নিচ্ছে। এবং সে যখন জানতে পারছে এটা সেই ব্যাংকারের মেয়ে, ব্যাংক মালিকের মেয়ে, তখন সে কিন্তু ভাবছে যে না, আর সে কিন্তু চুরি করবে না, তার জীবনের লক্ষ্য সে পেয়ে গেছে। এবং টার্নিং পয়েন্ট, এইখান থেকে তো জিমির জীবনটা পুরোটা ঘুরে যাচ্ছে। সে একটা চোর সেজে আসছে এবং তারপরে এসে তার আইডেন্টিটিটাকে চেঞ্জ করছে, সে র্যালফ ডি হিসাবে নিজেকে সেখানে এস্টাবলিশ করছে। এবং র্যালফ ডি হিসাবে এস্টাবলিশ শুধু করছে তা নয়, র্যালফ ডি নামটিকে সে এমনভাবে এস্টাবলিশ করছে যে সবাই তাকে তার ভালো ব্যবহারের জন্য জানবে, সে ভালোভাবে ঘুলে মিলে যেতে পারে। আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি যখন বেন প্রাইস তার ব্যাপারে ইনভেস্টিগেট করছে, যে বেন প্রাইস কিন্তু বলে দিচ্ছে যে জিমির বেঁচে থাকার ধরন বা থাকার ধরনগুলো এইরকম যে সে ভালো পরিবারদের সঙ্গে বা ভালো ভালো লোকের সঙ্গে উঠা বসা করবে এবং তাদের সঙ্গে মিশে যাবে, ঘুলে মিশে যাবে এমনভাবে যে সে কেউ যেন ধরতেই পারবে না যে সে একজন চোর বা সে চুরি করতে এত ভালো। তো যাই হোক, এবার সেখানে আসার পরে সে অ্যানাবেলের প্রেমে পড়ে, অ্যানাবেলের প্রেমে পড়ার পরে সে নিজেকে একটা ভালো বিজনেসম্যান হিসেবে এস্টাবলিশ করে এবং শেষ পর্যন্ত তার সঙ্গে কিন্তু বিয়ের জন্য তাদের কথোপকথন কমপ্লিট হয়ে যায়। 2 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 সপ্তাহের মধ্যে তাদের বিয়েটা সম্পন্ন হবে। তাই জন্য জিমি ভ্যালেন্টাইন সবকিছু নিজেকে প্রস্তুত করছে। কিভাবে প্রস্তুত করছে? সে তার পুরোনো জীবনের সঙ্গে আর কোনো রকম কানেকশন রাখতে চায় না, তাই জন্য তার শেফ ক্র্যাকিং টুলস গুলোকে তার একটা বন্ধুকে দিয়ে দিবে। এবং ডিয়ার ওল্ড পার্ল, আমরা দেখতে পাচ্ছি না, ডিয়ার ওল্ড পার্লকে একটা চিঠি লিখছে সে, যে সে তার সঙ্গে দেখা করতে চায় এবং তাকে সেই যে একদম একটা খুব সুন্দর ধরনের যে মেশিন পত্রগুলো তার আছে, জিনিসপত্র টুলস গুলো বিভিন্ন আছে, সেগুলো সে তাকে দিয়ে দিতে চায়, কারণ সে তার পুরনো জীবনের সঙ্গে কোনো রকম কানেকশন রাখতে চায় না। এবং সে তারপরে ভাবছে, জিমি ভ্যালেন্টাইন নিজে নিজে বলছে যে আমি এরপরে কিন্তু ওয়েস্টের দিকে চলে যাব, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, কেউ জানবে না, আমার পুরনো জীবন যেন আমার নতুন জীবনকে ডিস্টার্ব করতে না পারে। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ জিমি's letter to Billy reveal about his transformation and moral outlook। তাহলে জিমির লেটার কাকে? বিল্লিকে। বিল্লিকে সে চিঠি লিখছে না, এবং চিঠি লিখে কি বলছে? তার ট্রান্সফরমেশন, তার পরিবর্তন এবং মোরাল আউটলুক, তার যে নৈতিক পরিবর্তনটা হয়েছে বা তার পরিবর্তনটা যে ঘটেছে সেই ব্যাপার সম্পর্কে আমরা কি জানতে পাই। তাহলে তার চিঠির মূল বিষয়টা কি ছিল? তার চিঠিতে মূল বিষয়টা ছিল যে জিমি তার বন্ধুকে বলছে তোমাকে আমার সঙ্গে দেখা করতেই হবে,
আমি এইবার আসবো, তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে, কারণ আমি তোমাকে আমার সেফ ক্র্যাকিং টুলসের সুটকেসটা গিফট করতে চাই। অবশ্যই আমি জানি যে তোমাকে ভালো লাগবে। তাহলে চোরের বন্ধু চোর, তাহলে সে একটা চোর এবং একজন চোর আরেকজনকে গিফট করবে তার টুল বক্স, যেই টুল বক্স দিয়ে সব ধরনের সেফ ভাঙা যাবে চুরি করার জন্য। তাহলে অবশ্যই সে পেয়ে তো খুশি হবে। তাই জন্য তাকে বলছে যে তুমি এই সেফটা, এই টুলস গুলো পেয়ে অত্যন্ত খুশি হবে, এবং এই টুলস গুলো তুমি চাইলেও কিন্তু অনেক টাকা খরচা করে, $900 খরচা করেও কিন্তু তুমি এগুলো পাবে না। এবং তাই জন্য সে বলছে যে তোমাকে এটা আমি গিফট করব, এবং তুমি হয়তো জেনে একটু অবাক হবে যে আমি একজন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ের প্রেমে পড়েছি এবং তাকে আমি বিয়ে করতে যাচ্ছি বা বিয়ে করতে চলেছি, এবং এই বিয়ে করতে গিয়ে আমি আমার পুরনো জীবনের সঙ্গে আর কোনো রকম কানেকশন রাখতে চাই না। আমার পুরনো জীবনের সঙ্গে আর আমি যোগাযোগ রাখতে চাই না, বা সেটার সঙ্গে আমি কোনো রকম আর সমস্যায় পড়তে চাই না। কেন সমস্যায় পড়তে চাই না? কারণ হচ্ছে সে পৃথিবীর সব থেকে সুন্দরতম মেয়েকে বিয়ে করছে, এবং সে মেয়েটিকে বিয়ে করতে গিয়ে সে চায় না যে তার নতুন জীবনে কোনো রকম বাধা বিপত্তি আসুক। সে এখন সরল জীবনযাপন করছে, সে নিজেকে একটা বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছে, আর তার কিন্তু চুরি করার কোনো প্রয়োজন নেই, কারণ তার জীবনের লক্ষ্য সে পেয়ে গেছে যে তাকে এবার একটা ভালো জীবনযাপন করতে হবে। তাই জন্য সে তাকে এই গিফটটা করে দিতে চায় এবং নিজে তার পুরনো জীবনের সঙ্গে সমস্ত কানেকশন দূরে করে দিতে চায়। এবং এটাও বলছে যে আমি বিয়ের পরে ভাবছি কান্ট্রির ওয়েস্ট সাইডে চলে যাব, যেখানে আমাকে কেউ আর চিনবে না, কেউ জানবে না, কেউ আমার পুরনো লাইফের সঙ্গে আমার কোনো রকমই কানেকশন রাখবে না। তাহলে এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে আরেকটা কথা বলছে যে আমাকে যদি এখন কেউ অনেক বেশি টাকা দেয় তাহলেও কিন্তু আমি 1 টাকাও কারো চুরি করব না। যাই হয়ে যাক না কেন, আমি আর চুরির পথে যাব না। এখন আমি ভালো জীবন যাপন করতে চাই, সোজা জীবন যাপন করতে চাই, যে জীবনে কোনো রকম বাধা বিপত্তি নেই। বোঝা গেল? তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ বেন প্রাইস কোয়াইট অ্যারাইভাল অ্যান্ড অবজারভেশন। বেন প্রাইসের অ্যারাইভাল, কোথায় অ্যারাইভাল, কোথায় আসছে বেন প্রাইস? বেন প্রাইস আসছে এলমোর শহরে। অ্যান্ড অবজারভেশন, কাকে অবজার্ভ করছে? ইন এলমোর, এলমোর শহরে অবজার্ভ করছে। কাকে অবজার্ভ করছে? জিমি ভ্যালেন্টাইন, যে এখন জিমি ভ্যালেন্টাইন বা র্যালফ ডি হিসেবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছে। র্যালফ ডি কে সে অবজার্ভ করছে যে র্যালফ ডি কি করছে, কন্ট্রিবিউট টু দ্য টেনশন ইন দ্য স্টোরি। অবশ্যই এটা তো একটা টেনশন দিচ্ছেই যে র্যালফ ডি কে এবার হয়তো ধরে নেবে। কিন্তু আমরা রিডাররা আমরা তো জানি জিমি ভ্যালেন্টাইন র্যালফ ডি হিসেবে যখন থেকে পরিবর্তন হয়েছে তখন থেকে কিন্তু সে আর চুরি করছে না, সে চুরি করা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে যেন সে চুরি করা পুরো ভুলে গিয়েছে, আর সে জীবনেও চুরি করবে না, কারণ সে পৃথিবীর সুন্দরতম মেয়ে, সব থেকে সুন্দরতম মেয়েকে বিয়ে করতে চলেছে, এবং তার জন্য এই চুরি করা আর কোনো মাইনে রাখে না। এখন সে একটা ভালো জুতোর ব্যবসা করছে, যেখান থেকে সে সৎ উপায়ে অনেক টাকা উপার্জন করেছে। এখন আর তার কিন্তু চুরি করার কোনো রকম প্রয়োজন নেই। তাই জন্য সে, আমরা যখন বেন প্রাইস প্রথমবার শহরে আসছে, জিমিকে দেখছে, আমাদের মনে হচ্ছে যেন জিমিকে হয়তো সে ধরে নিবে। গল্পের শেষে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিমিকে সে ধরছে না, কারণ সেও বুঝতে পারছে যে হ্যাঁ, জিমি ভ্যালেন্টাইন এখন সত্যিকারের পরিবর্তন হয়ে গেছে। সে কিন্তু আর সেই চুরির জীবনযাপন করবেন বা চুরির জীবনটাকে আর প্রাধান্য দিচ্ছে না বা দিবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি তো যে একটা টেনশন হচ্ছে, কারণ আমরা রিডার হিসেবে দেখছি যে বেন প্রাইসকে সে কিন্তু অবজার্ভ করছে। একটা ভালো পুলিশ অফিসার হিসেবে সে প্রথমে অবজার্ভ করার পরে কিন্তু কোনো একটা ডিসিশন নিবে। ইনভেস্টিগেটিং অফিসার যেহেতু সে ভালোভাবে সেখানে পর্যবেক্ষণ করছে, দেখছে যে জিমি ভ্যালেন্টাইনকে আর চুরি লাইফটাকে আপনাচ্ছে, সেই জিমি ভ্যালেন্টাইনকে আর সেই চুরি লাইফের সঙ্গে যুক্ত আছে কি নেই, এবং সে যে চুরির লাইফের সঙ্গে যুক্ত নেই তার হাতে সুটকেস কেন, এবং সুটকেসটা সে কি কাজে ব্যবহার করলো, এবং ব্যবহার করার আগে যে সে নিজে কতটা ভাবনা চিন্তা করার পরে ব্যবহারটা করলো, সেটা কিন্তু বেন প্রাইস দেখেছে, এবং দেখার পরে বুঝতে পেরেছে জিমি ভ্যালেন্টাইন আর তার পুরনো জীবনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেনি। সে এখন নতুন ভাবে তৈরি করেছে নিজের জীবনটাকে, এখন কিন্তু আর সে চুরি করতে চায় না। তাই জন্য তাহলে আমরা বলতে পারি এইভাবে যে জিমি ভ্যালেন্টাইনকে ধরতে আসা সে বেন প্রাইস কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে ছেড়ে দেয়, তাকে ক্ষমা করে দেয়, কারণ সে পরিবর্তন হয়ে যায়, তাকে নতুন ভাবে জীবন নিয়ে বাঁচার বা জীবনযাপন করার একটা সুযোগ করে দেয়। তারপরের কোশ্চেন, হাউ ডাজ দ্য ভল্ট সিম্বলাইজ ডেঞ্জার অ্যান্ড সার্ভ অ্যাজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য স্টোরি। অবশ্যই ভল্ট থেকে আমরা ডেঞ্জার দেখতে পাচ্ছি তো, হ্যাঁ, ভল্টের মধ্যে কিন্তু একজন বাচ্চা একটা বন্ধ হয়ে যায়,
এবং যেটাকে শুধুমাত্র জিমি, যে সেখানে উপস্থিত জিমি একমাত্র ছিল যে সে ভলটাকে ভাঙতে পারত। এবং ভলটি কিন্তু ভাঙলে জিমির আইডেন্টিটি সেখানে রিভিল হয়ে যাচ্ছে। তার মানে তো জিমির জন্য একটা ডেঞ্জার, তার আইডেন্টিটি রিভিল হয়ে যাচ্ছে। জিমি কিন্তু প্রথমে চায়নি ভলটি ভাঙতে, কিন্তু সে কোনো উপায় না পেয়ে দেখছে যে সে যদি এখন ভলটি না ভাঙে তাহলে কেউ আর ভলটি খুলতে পারবে না, বাচ্চা মেয়েটি নির্ঘাত মারা যাবে। তাই জন্য সে সেখানে একটা ভালো কাজের জন্য সে ভলটিকে ভাঙে, সে সিন্দুকটাকে ভেঙে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে। এবং এটা একটা টার্নিং পয়েন্ট। জিমি ভ্যালেন্টাইন এতদিন অব্দি তার আইডেন্টিটি লুকিয়ে রেখেছিল। র্যালফ ডি যে একজন সুবিজনেসম্যান, সে কি করে ভল্ট ভাঙতে পারে? তারপরে আমরা গল্পে দেখতে পাচ্ছি যখন জিমি ভ্যালেন্টাইন সুটকেসটা নিয়ে যাওয়ার সময় তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করছে, অ্যানাবেল তার ফিয়ান্সে, ওয়াইফ নয় ফিয়ান্সে, তাকে জিজ্ঞেস করছে যে এর মধ্যে কি আছে, মনে হচ্ছে যেন সোনার বিস্কুট রাখা আছে। তখন সে মিথ্যা কথা বলছে যে না, এর মধ্যে নিকেল প্লেটের ওই জুতোর আছে, জুতোর নিকেল প্লেটগুলো আছে যেগুলো সে রিটার্ন করতে যাচ্ছে। তাহলে তার মিথ্যা কথাটা সেখানে ধরা পড়ে গেল না? আমরা তো দেখতে পাচ্ছি সেটাই তো টার্নিং পয়েন্ট। এবং সেইখানে তার আইডেন্টিটিও রিভিল হয়ে যাওয়ার একটা রিস্ক থেকে গেল। তারপরে সে কিন্তু এইগুলো কথা না ভেবে দিয়ে একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে হবে, একজন বাচ্চা সেখানে কষ্টে আছে, অসুবিধায় আছে, তাকে বাঁচাতে হবে। সে শুধু একটা কথা মাথায় রেখেই সে সেখানে সবকিছু ছেড়ে দিয়ে সে সিটি মারতে মারতে, যেমনটা তার অভ্যেস, মুখে সিটি বাজাচ্ছে আর সে একটার পর একটা লককে টেনে বের করে দিল এবং বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে নিল। কিন্তু টার্নিং পয়েন্টটা কোন জায়গায় দেখছি আমরা? টার্নিং পয়েন্ট আমরা দেখছি যখন জিমি ভ্যালেন্টাইন বুঝতে পারছে, সে লক খুলে দেওয়ার পরে সোজা রুম থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যাংক থেকে, সেখান থেকে বেরিয়ে গিয়ে বেন প্রাইসকে গিয়ে বলছে যে চলুন তাহলে এবার আর মনে হয় না কোনো রকম ফার্ক পড়বে বা কোনো রকম তফাৎ হবে যদি আমি এই জায়গা থেকে চলে যাই বা আমাকে আপনি যদি ধরে নিয়ে যান। তখন বেন প্রাইস, আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ, বেন প্রাইস হয়তো এবার জিমিকে ধরে নিয়ে জেলে ভরে দিবে, কারণ তার আইডেন্টিটি এবার সে জানতে পেরে গেছে। কিন্তু আমরা টার্নিং পয়েন্টে এটাই দেখতে পাচ্ছি যে জিমি ভ্যালেন্টাইনকে কিন্তু বেন প্রাইস ধরছে না। বেন প্রাইস আরো তাকে না চেনার ভান করে ছেড়ে দিচ্ছে যে আপনি কি ঠিক চিনতে পারলাম না, আপনার তো এখানে থাকার কথা নয়, আপনার জন্য হয়তো ওই যে দেখুন হয়তো বাগিটা ওয়েট করছে, আপনি কোথাও যাবেন হয়তো। কারণ তাকে সে সুযোগটা দিচ্ছে যে তুমিও যেমন পরিবর্তন হয়েছে, অবশ্য এই পরিবর্তিত জীবনটাকে উপভোগ করো, আর তোমাকে এই জেলে যেতে হবে না। বোঝা গেল? এরপরের প্রশ্ন, নাও ভ্যালেন্টাইন you will go out in the morning, dress up and make a man of yourself। এই ধরনের কোশ্চেন যদি থাকে আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হবে who said to whom বা who said the above statement and to whom and the context। তাহলে এই কথাটা কে বলছে? নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, সকালবেলাতে তাহলে তুমি বেরাচ্ছ, ব্রেস আপ, তৈরি করে নাও, নিজেকে মানসিকভাবে তৈরি করে নাও, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং একটা ভালো মানুষ হয়ে দেখাও, একটা সৎ মানুষ হয়ে দেখাও। এই কথাটা কে বলছে? ওয়ার্ডেন বলছে। তাহলে প্রথমে আমরা এই অ্যান্সার গুলো লিখবো কিভাবে? অ্যান্সার গুলো আমরা লিখবো এইভাবে যে দ্য অ্যাবভ statement is taken from the তাহলে প্রথমে লিখবো দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ টেকেন ফ্রম দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি। প্রথমে সর্বপ্রথম আমাদের যদি লাইন তুলে প্রশ্ন আসে, নর্মাল প্রশ্ন আসে, তাহলে নর্মাল প্রশ্নের ক্ষেত্রে আমরা কি লিখবো সেটা তো দেখলামই, যে ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি দিয়ে তারপরে প্রশ্ন যেটা চেয়েছে আমরা সেটা উত্তরটা লিখতে শুরু করব। কিন্তু যদি লাইন তুলে প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ টেকেন ফ্রম দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, the above statement is said by the warden। কাকে বলা হয়েছে? to জিমি ভ্যালেন্টাইন। তাহলে the above statement is stated by বা said by the warden to জিমি ভ্যালেন্টাইন। কখন বলা হয়েছে? যখন জিমি ভ্যালেন্টাইনকে ছাড়পত্রটা, ক্ষমাপত্রটা দেওয়া হলো, যে তাকে পরের দিন সকালে ছেড়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হলো, তাই তো? তখনই তাকে বলা হচ্ছে যে তাহলে পরের দিন সকালে তাহলে বাইরে যাচ্ছ, ঠিক আছে যাও, ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ভালো মানুষ হয়ে দেখাও, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নাও যে কালকে তুমি বাইরে যাচ্ছ, এবং শপথ করো যে আর তুমি কোন রকম একা বেকা কাজ করবে না, মানে সেফ ক্র্যাক করবে না, চুরি করবে না, তুমি এখন একটা ভালো মানুষের মতো জীবনযাপন করবে, যেই জীবনটা সরল পথে চলবে, এটাই তো বলা হচ্ছে। এবং জিমি তখন রিপ্লাই করছে যে না, আমি তো কখনো চুরি করিনি। তখন আরো বিভিন্ন রকম কথা হচ্ছে, সেগুলো আমরা এর আগের প্রশ্নগুলোতে দেখলাম। যাই হোক, নেক্সট কোশ্চেন,
গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়েরিং, উইল ইউ? তাহলে এটা কখন বলছে? যখন জিমি সেই সেফটা ভাঙতে যাবে, ব্যাংকের ভিতরে সে ভলটা ভাঙতে যাবে, তার ঠিক আগের মুহূর্তে জিমি এই কথাগুলো কাকে বলছে? জিমি বলছে এই কথাগুলো কাকে বলছে? মিস অ্যানাবেলকে বলছে, মিস অ্যানাবেল অ্যাডামসকে বলছে যে তোমার গোলাপটি দাও, এবং সেই গোলাপটি হচ্ছে এখানে কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। মানে জিমি মিস অ্যানাবেল যে জিমিকে ভালোবাসে সেইটার প্রতীক, যে তুমি গোলাপটি দাও, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি এই সেফটা ভাঙতে পারবে। তারপরে she will die of fright, open the door, oh break it open। কে এখানে she will die of fright বলতে? she will die of fright বলতে she বলতে এখানে যে বাচ্চা মেয়েটি সেখানে বন্দী হয়ে গেছে, সে ভল্টের মধ্যে বন্দী হয়ে গেছে, তার কথা বলা হচ্ছে যে সে তো এখানে ভয়ে মারা যাবে, তাড়াতাড়ি এটাকে ভেঙে ফেলো, ওপেন দ্য ডোর, হোয়াট ব্রেক ইট ওপেন, এটাকে খুলতে পারলে খুলো, নাহলে এটাকে ভেঙে ফেলে খুলো, কিন্তু তাড়াতাড়ি খুলো, নাহলে সেই বাচ্চা মেয়েটি মারা যাবে ভিতরে। এই কথাগুলো বলছে অ্যানাবেল অ্যাডামসের দিদি। কাকে বলছে? সেখানে উপস্থিত সকলকে বলছে, যে পারবে সে খুলো, কিন্তু বাচ্চা মেয়েটিকে খুলে বের করো, না হলে সে ভয়ে মারা যাবে। তারপরের প্রশ্ন, গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। এই কথাটা গল্পের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি। কে বলছে কথাগুলো? এই কথাগুলো বলছে বেন প্রাইস। কাকে বলছে? মিস্টার স্পেন্সার, র্যালফ ডি স্পেন্সারকে বলছে, বা জিমি ভ্যালেন্টাইনকে বলছে যে হয়তো আপনার কিছু মিস্টেক হচ্ছে, আপনাকে তো আমি চিনতেই পারলাম না, কে আপনি, আমাকে সে বলছেন। তাহলে এখানে এই লাইনগুলোর উদ্দেশ্যটা কি? যে জিমি ভ্যালেন্টাইন যে পরিবর্তন হয়েছে এই ব্যাপারটা বেন প্রাইস কিন্তু বুঝে গেছে, এবং তাই জন্য বেন প্রাইস তাকে ছেড়ে দিল, তার উপর করুণা করলো, বা তাকে তার উপর দয়া করলো, যে ছেড়ে দিল, যে না আপনি যেহেতু আর সেই পুরনো জীবনের সঙ্গে যুক্ত নয়, তাই আমিও আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি যেভাবে জীবনযাপন করছেন সোজা পথে জীবনযাপন করুন। তারপরের প্রশ্ন, দ্য স্ট্রেট অন, আই ওন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন। তাহলে দ্য স্ট্রেট অন, সোজা জীবনযাপন, আমি আর এখন কারোর $1 ছুঁয়ে দেখবো না, আমাকে যদি কেউ যদি মিলিয়ন ডলার দিয়ে দেয়। তাহলে এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো জিমি ভ্যালেন্টাইন চিঠিতে লিখছে তার বন্ধুকে, ডিয়ার ওল্ড পল, তার বন্ধুকে সে চিঠিতে লিখছে যে সে এখন তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়ে গেছে, পৃথিবীর সব থেকে সুন্দরতম মেয়েকে বিয়ে করতে চাইছে, এবং সে তাই জন্য তার পুরনো জীবনের সঙ্গে কোনো রকম কানেকশন চায় না, এবং তার যে বার্গলার টুলস গুলো সে তাকে গিফট করতে চায়, যেটা তাকে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু জিমির আর এগুলো কোনো কাজের নয়, কারণ এখন সে একটা ভালো বিজনেসম্যান। যাই হোক, তার বিয়ের পরে সে ওয়েস্টে চলে যাবে, আরো বিভিন্ন কথাবার্তাগুলো বলছে, সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই ছিল আজকের ক্লাসের যাবতীয় আলোচনা। তাহলে আমরা বুঝলাম এই কি কি থিমস ব্যবহার করা হয়েছে, কি কি সিম্বলস ব্যবহার করা হয়েছে, এবং তার কোশ্চেন অ্যান্সার গুলো কিভাবে লিখতে হবে। তোমাদের এরপরও কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও, যেটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, এবং যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদের অ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে গিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই চ্যাপ্টার রিলেটেড আরো যে বিভিন্ন ডিসকাশন গুলো আমাদের চ্যানেলে আপডেট করা আছে, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ক্লাস 11-এর সমস্ত টপিকের ভিডিও কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং সবকিছু কিন্তু ফ্রি অফ কস্ট, মানে ফ্রি ম্যাটেরিয়ালসে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।